নমস্কার বন্ধুরা, অপরূপ রূপকথায় সকলকে স্বাগত। আজকের গল্প আম বাগানের ভূত। রচয়িতা শান্তা দেবী। বিশুদের বাড়ি একটা পুরনো আম বাগানের ধারে। গাছগুলো অর্ধেক এখন গিয়েছে মরে, আর বাকি অর্ধেকেও ফল তেমন ভালো হয় না। গাছের তো আর তেমন যত্ন নেই, কাজেই রাজভোগ আম ক্রমশ কুলের আটির মতো হয়ে উঠেছে, তাও আবার টক আর পোকা ধরা। বাগানের মালিক কেউ নেই বললেই হয়, তবু ওর ত্রিসীমানায় কারুর ঘরবাড়ি বাঁধবার জো নেই। কারণ যে বুড়ো আমবাগান লাগিয়েছিল সে ছিল ভারী দুর্দান্ত লোক। বাগানের মধ্যে যার তার উৎপাত সহ্য করতে পারত না। মরবার দিন পর্যন্ত বাগান আগলেও সে নিশ্চিন্ত হতে পারেনি। যাবার সময় পাড়ার 10 জনকে ডেকে বলে গিয়েছিল, দেখ, আমি এই বাগানেই যক্ষ হয়ে থাকব। কেউ যদি বাগানের মাটি এক কোদাল কাটে কিংবা গাছের ডাল একটিও ভাঙে, তো আমি তাকে দেখে নেব। ভয়ে তাই ছেলেগুলো গরমের দিনেও দুটো কাঁচা আম পাড়তেও সাহস করত না। ননির বাবা বলে যে ছেলেবেলায় একদিন ঠিক দুপুরবেলা ঝাঁঝা রোদ্দুরে কেউ কোথাও নেই দেখে সে আম পাড়তে গিয়েছিল। গোটা 25-30 আম ঢিল মেরে পেড়ে কুড়োবার জন্য যেই হেঁট হতে যাবে, অমনি পিছন থেকে তার চুলের টিকিটা ধরে বুড়ো ভূতটা যা টান দিল, বাবার অনেকগুলো চুল ছিঁড়ে গিয়েছিল। টানের চোটে শূন্যেও বোধহয় 2 পা উঠে পড়েছিল। কত কষ্টে মাথা ঝাড়া দিয়ে টিকি ছাড়িয়ে ঘাড় যখন ফেরালো, দেখলো একটা 3 গজ লম্বা কালো হাত চুলটা ছেড়ে শোঁ করে ঝাঁকড়া গাছের পাতার মধ্যে লুকিয়ে গেল। সেদিন থেকে ও বাগানে সে আর একটাও আম পারেনি। তাছাড়া যখনই বাগান পার হয় মাথায় একটা গামছা বেঁধে তবে যায়। কি জানি কখন ভূতের হাতে আবার টিকি বাঁধা পড়ে। পাকু নাপিতের মাসি বলে, নদী থেকে জল আনতে একদিন তার সন্ধে হয়ে গিয়েছিল, তাই তাড়াতাড়ি ওই পথেই ফিরছি। পায়ের কাছে একটা আম পড়েছিল, লোভে পড়ে সেইটি মাত্র তুলেছিল। এমন সময় খড়খড়ে গলায় আকাশ চিরে কে তাড়া দিয়ে উঠল, কে রে, কে রে? প্রাণ নিয়ে পালাতে যাবে, তাতেও কি রক্ষে আছে? ঝাঁকড়া ভালুকের মতো একটা মাথা মুখ থেকে থু করে এক ঢেলা ছুঁড়ে মারল। মাসির কপালটাও গেল কেটে, আবার কলসিটাও হলো ভেঙে টুকরো টুকরো। আজ পর্যন্ত বাগানের কাজ দিয়ে যখনই যায় কপালের শিরাটা টনটন করে ওঠে। ভূতের নজরটা ঠিক ওইখানে লেগে আছে। মাসি তাই ঘোমটাটা লম্বা করে টেনে ও পথে যায়। আমবাগানের পরে নাপিত পাড়া, তারপর আর সব ভদ্রলোকের বাড়ি। রাত্রে বিশুদের বাড়ির আলো নিভিয়ে দিলে আমবাগানের অন্ধকারে ঘর বাড়ি আর কিচ্ছু দেখা যায় না। অতগুলো গাছ মাঝখানে পড়াতে সমস্ত নাপিত পাড়ার প্রদীপের আলো একেবারে আড়াল হয়ে যায়। অন্ধকারে বাইরে বেরোলে অনেক সময় মনে হতো বিশুদের বাড়িটাই বুঝি পৃথিবীর একমাত্র বাড়ি। আকাশের তারা ছাড়া আর পৃথিবীর কোথাও কোনো আলো আছে কল্পনা করাও শক্ত হতো। পায়ের তলার মাটি থেকে চারপাশের শাল ও আম গাছগুলির ডগা পর্যন্ত যেন কে একটা বিরাট তুলিতে কাজল দিয়ে আগাগোড়া লম্বা টান দিয়ে ঢেকে রেখেছে। তার ভিতর কোনো ফাঁক নেই, কোনো আলাদা নকশাও নেই। সেদিন নাপিত পাড়ার ওপারে গ্রামের ছেলেরা কালী পুজোয় একটা ভোজ দিচ্ছিল। যে কজন ছেলে সাইকেল চড়তে জানতো, দিন 15 ধরে পাড়ায় পাড়ায় সকাল সন্ধ্যা চাঁদা তুলে বেড়ানো ছাড়া তাদের আর কোনো কাজ ছিল না। মানুষের ওপর জুলুম করে যে যত বেশি আদায় করতে পেরেছে তার নাম তত বেশি।
বিশু বেচারি স্বভাবত একটু ভীতু, তাই এই গেঁয়ো দেশের পথে সাইকেল চড়তে তার ভরসা হতো না। পথগুলো ঠিক যেন জোঁকের পিঠের মতো থেকে থেকে উঁচু হয়ে উঠেছে, আবার তারপরেই নেমে সমান। কলকাতার পথে হয়তো শেখা যেতে পারে মনে করে বিশু একবার মামা বাড়িতে ছোট মামার সাইকেল ধার করে কালীতলায় শিক্ষানবিশি করবার চেষ্টা করেছিল। কিন্তু পথে গাড়ি ঘোড়া, মোটর, ট্রাম, বাস, রিক্সা এবং তার উপর গরুর গাড়ির ভিড় দেখেই তো বেচারার মাথা থেকে পা পর্যন্ত টলতে শুরু করল। এ পথে হেঁটে চলতে মুহূর্তে 10 বার যমরাজার মুখ ভেসে ওঠে চোখের সামনে। এখানে সাইকেলে চড়বে সে কি করে? কাজেই ওটা আর বেচারার শেখা হয়নি। তবে কালী পুজোর ভোজে খেটেছে সে যথেষ্ট। শতরঞ্চি, শামিয়ানা, গামলা, আসন এইসব সে নিজে জোগাড় করে এনে দিয়েছিল। কিন্তু যথাকালে তার আবার হয়ে বসলো জ্বর। কাল তো সবে সে ভাত খেয়েছে, আজ আর কাজকর্ম কিছু করতে পারবে না, শুধু নেমন্তন্নটা খেয়ে আসবে। বন্ধু বান্ধব 10 জনের সঙ্গে একসঙ্গে দেখা সাক্ষাৎ, গল্প গাছা, তাও তো এইসব জায়গা ছাড়া কোথাও হয় না। আবার পুজোর সময়ে যে নতুন জামা জুতো করানো হয়েছিল সেগুলোও বিজয়ার পর মোটে পরা হয়নি। সারাক্ষণই মন পড়ে থাকে সেগুলোর ওপর। কিন্তু মা খালি বলেন, যখন তখন ভালো জিনিসগুলো পরে ছিঁড়ে আর কালি মাখিয়ে নষ্ট করতে হবে না, নেমন্তন্নে পড়ে যাস তখন। কিন্তু নেমন্তন্ন কি ছাই পাড়া গায়ে চাইলেই পাওয়া যায়? কাপড় চোপড় কাজেই বাক্সের মধ্যে পড়ছে। আজ ওগুলো না পরে বিশু ছাড়ছে না। কিন্তু বিপদের ওপর আরও এক বিপদ। 2 ভাই মিলে নেমন্তন্নে যাবে কথা ছিল। ইতিমধ্যে ছুটি দেখে ছোট ভাই নিতুকে মাসিমা ডেকে পাঠিয়েছিলেন তার বাগানের বেড়াটা বেঁধে দেবার জন্য। সে বলেছিল, দাদা বিকেলবেলায় আমি ফিরে আসব, তারপর দুজনে মিলে যাওয়া যাবে। তখন একলা একলা যেতে আমার বড্ড ভয় করে। এদিকে সন্ধে হয়, তবু নিতুর দেখা নেই। মাসি ছুটির দিনে পেয়ে ছেলেটাকে প্রাণপণে খাটাচ্ছে আর কি। মা কখন থেকে বকছেন, ওরে যা, ছেলেটাকে আগে বাড়িতে নিয়ে আয়। দিদির বাড়িতে তো এমন একটা মনীষী নেই যে 2 পা সঙ্গে আসবে। অন্ধকার হয়ে গেলে আজ আর ফেরা হবে না, নেমন্তন্ন খাওয়াও হবে না। তোকে মাঝরাত্রিরে একলা ফিরতে হবে। একলা নিমন্ত্রণে যাওয়া আর একলা ফিরে আসার ভয় বিশুর প্রাণে যথেষ্টই ছিল, কারণ মানুষটা সে স্বভাবতই ভীতু। কিন্তু কুড়েমিটাও তার নিতান্ত কম ছিল না। একসঙ্গে ভাইকে আনতে যাওয়া আবার নিমন্ত্রণের সাজসজ্জা করা নিতান্ত সহজ কাজ কি? অথচ না আনলেও নয়। নিতু ছেলেটা যে বিশুর চেয়েও ভীতু। তাকে সঙ্গে না আনলে সে মোটে আজ ফিরবেই না। অথচ এত অল্প সময়ে কি করে যে সব কাজ হয় তা ঠিক নেই। তবু বিকেল থেকেই মুখে সাবান ঘষে আর গিলে দিয়ে কাপড় কুচিয়ে বিশু তৈরি হচ্ছিল। মা ক্রমাগতই তাড়া দিচ্ছিলেন, ওরে চট করে ওসব সেরে নে, অন্ধকার ঘনিয়ে উঠছে, তার উপর আবার মেঘও করেছে। অমাবস্যার রাত্রে অত দূর যে যাবি শেষে পথ খুঁজে পাবি না। কিন্তু কে বা শোনে কার কথা? জুতো পালিশ করা, অবাধ্য চুলকে বশ করা আর 1 সপ্তাহের অস্নানের ময়লাকে গা থেকে তোলা তো আর কম পরিশ্রমের কথা নয়। কাজেই দেরি যথেষ্টই হলো। শেষে সাজসজ্জা সেরে একটা লণ্ঠন আর একটা ছাতা নিয়ে বিশু যখন খিড়কির দরজা দিয়ে আমবাগানে বেরোলো, তখন সমস্ত আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছে। গাছের মাঝে মাঝে ফাঁকাগুলিও এমন অন্ধকারে ভরাট যে মনে হয় প্রতি পায়ে পায়ে এই অন্ধকারের গায়েই হোঁচট খেয়ে পড়তে হবে। বিশু যেন তার লণ্ঠনের আলোর ফলা দিয়ে নিরেট অন্ধকারটাকে কাটতে কাটতে অগ্রসর হচ্ছিল। বাড়ির ভিতরে থাকতে সে বুঝতে পারেনি যে
বাইরেটা এমন পাতাল পুরীর মতো অন্ধকার হবে। কিন্তু এখন তো আর উপায় নেই, দেরি যা হবার হয়েই গিয়েছে। ভাইটাকে মাসির বাড়ি থেকে আনতে হবে, নেমন্তন্নটাও বাদ দেওয়া চলে না কিছুতেই, যা থাকে কপালে বলে বিশু এগোতে লাগলো। কিন্তু মনটা তার কিছুতেই নিশ্চিন্ত হতে পারছিল না। ননির বাবার আর পাকুর মাসির গল্প ছেলেবেলা থেকে শুনে শুনে যক্ষী বুড়োর চেহারাটা তার মনে আঁকা হয়ে গিয়েছিল। ওই রাক্ষসে চেহারা নিয়ে এই অন্ধকার পথে একবার যদি দাঁত খিচিয়ে এসে সামনে দাঁড়ায়, তাহলে বাপ মায়ের নাম করবার আগেই তো দম আটকে প্রাণটি যাবে বেরিয়ে। ভয়ে ভয়ে অতি সন্তর্পণে পা ফেলে বিশু এগোচ্ছিল, যেন তার পায়ের শব্দে যক্ষীর ঘুম না ভেঙে যায়। গরদের চাদরটাকেও মাঝপথে একবার ভালো করে পাগড়ির মতো বাঁধল। কি জানি কখন কোথা থেকে হাত বাড়িয়ে চুলের গোছা শুদ্ধ টান দেবে। ভূতের মর্জি তো বোঝা যায় না। যতই ভালো মানুষ হও, ভূতের কুনজরে পড়তে বাধে না। ঘাড় মোটকে যখন ধরবে, তখন এত বড় নির্জন মাঠটায় চেঁচালেও কেউ শুনতে পাবে না। বাড়ির ভিতর আলোর মধ্যে মায়ের হাসি ভরা চোখ দুটির সামনে এসব সাত রাজ্যের ভয়ের ভাবনা তার মোটেও হয়নি। নইলে মায়ের আঁচল ছেড়ে কে আসতো মরণের মুখে। ভাবতে ভাবতে বিশুর ভয়টাই ক্রমে বেড়ে যেতে লাগলো। এক পা বাড়ায় আর মনে হয় এইবার পায়ের তলার মাটি থেকে হয়তো ভূত উঠে আসবে। ওপর দিকে তাকিয়ে দেখে তারার আলোটি পর্যন্ত নেই। ভূতেরা যেন কালো ডানা আর কালো চুল মেলে আকাশের আলো পর্যন্ত আড়াল করে দিয়েছে। এত অন্ধকারে কোনো দিকে তাকাতে তার সাহস হয় না। পিছনে তাকালে মনে হয় সারি সারি কালো ভূত যেন গায়ে ঠাসাঠাসি করে দাঁড়িয়ে পৃথিবীর সব আলো পাঁচিলের মতো আড়াল করে দিয়েছে। সামনে একটানা চললে মনে হয় পিছন থেকে এই যেন কারা 100টা লম্বা হাত বাড়িয়ে মাকড়সার জালের মতো তার সর্বাঙ্গ জড়িয়ে ধরবে। বেচারি কি করে, মুখটা নিচু করে নিঃশ্বাসের শব্দটুকু পর্যন্ত আটকে কোনো রকমে এগোতে লাগলো। আমবাগানের শেষ প্রান্তে দপ করে একটা আলো জ্বলে উঠল। প্রথমেই বুকটা ধক করে উঠল। তবু বিশু ভাবল, আহ, বাঁচা গেল বাবা, কে একটা মানুষ আলো নিয়ে আসছে। এত অন্ধকারে একলা গাটা ছমছম করছিল। এইবার সাহসে একটু ভর করে চটপট দুপা এগিয়ে যাওয়া যাবে। বিশু যথাসাধ্য লম্বা লম্বা পা ফেলে এগোতে আরম্ভ করল। যেমন করে হোক পুরান নাপিতের বাড়ি পৌঁছতেই হবে। কিন্তু ও হরি, আলো তো আর ওপারে দেখা যায় না। কোথায় গেল সেটা? বেচারিকে নিতান্ত একলাই প্রাণ হাতে করে যেতে হবে। অন্ধকারে তাড়াতাড়ি এগোনোও যাবে না। কোষ্টি পাথরের গায়ে সোনার আঁচড়ের মতো আলোটা আরেক জায়গায় এক মুহূর্তের জন্য জ্বলে উঠল। বিশু তাকিয়ে দেখতে পেল থামের মতো মোটা মোটা পা নিয়ে প্রকাণ্ড একটা 20 হাত লম্বা মানুষ লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। তার ঝাঁকড়া চুলওয়ালা মাথা আর দাড়ি ভর্তি মুখের দিকে ভালো করে তাকাবার আগেই দপ করে আলোটা নিভে গেল। মনে হলো সেই বিরাট মানুষটার একটা পা একটু নড়ে উঠল। এ কি আলেয়ার আলো না যক্ষের বাতি? বিশুর সমস্ত শরীরটা ভয়ে যেন বরফের মতো ঠান্ডা হয়ে আসতে লাগলো। কিন্তু ফিরে বাড়ি পালাবার উপায়ও নেই। অনেকখানি সে এগিয়ে এসেছে, এখন বাড়িও হাতের কাছে নেই, নাপিত পাড়াও দূরে। যেদিকেই এগোতে যাবে সমান বিপদ। তার নড়বার ক্ষমতাও যেন লোপ পেয়ে গিয়েছিল। ভূত যদি হয়, তবে কোন দিক থেকে সে ঘাড়ে এসে পড়বে তার তো কোনো স্থিরতা নেই। দাঁড়িয়েই বিশু ভাবতে লাগলো, এখন কি করা যেতে পারে? নিজের আলোটাও সে চাদরে জড়িয়ে লুকিয়ে ফেলল, যাতে ভূতরা তাকে আলোর সাহায্যে অন্তত গ্রেপ্তার না করতে পারে।
মার মুখখানা একবার মনে পড়ল। মা এসে কোলে তুলে নিলে আজ সে আবার ছোট্ট শিশুর মতো সব ভাবনা মার হাতে ছেড়ে দিতে পারে। ধূপ 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 একজোড়া ভারী পায়ের শব্দ বিশুর সব ভাবনা গুলিয়ে দিল। সেই বিরাট মানুষটার নিছক অন্ধকারে গড়া একজোড়া কালো পা বাতির আলোয় একটুখানি নড়তে দেখা গিয়েছিল। নিশ্চয়ই সেই পায়ের শব্দ ক্রমেই এগিয়ে এগিয়ে আসছে। বিশু ভয়ে চোখ বুঝল। চোখে অমন মূর্তি সে কিছুতেই দেখতে পারবে না। কিন্তু আশ্চর্য, তার বন্ধ চোখের সামনে দিয়ে একটা নয়, সেই সারি সারি কালো ভূত দাড়ি আর চুল নেড়ে হাঁটতে শুরু করল। দুই হাতে নিজের চোখ দুটো সে টিপে ধরল। কিন্তু হায় রে কপাল, একজোড়া আগুনের চোখ যেন তার দুই চোখের উপর চেপে এসে বসল। তার থেকে বিন্দু বিন্দু তারার মতো আগুন চারপাশে ছড়িয়ে পড়তে লাগলো। বিশু দুই চোখ চাপা দিয়ে ছুটতে লাগলো। কিন্তু ভূতটা নাছোড়বান্দা, সে বিকট সুরে আও বলে চিৎকার করে বোধহয় বিশুকেই ধরতে ছুটে আসতে লাগলো। এবার আর বিশুর নিস্তার নেই। নেমন্তন্ন খেতে গিয়ে শেষে ভূতের হাতে প্রাণটা দিতে হবে। বিশু আকাশ ফাটিয়ে একটা হাঁক দিল। সঙ্গে সঙ্গে আরো ভীষণ জোরে ছুট। তার চিৎকারে সমস্ত বাগানটা যেন কেঁপে উঠল। দৌড়ের চোটে পায়ের তলার মাটি শুদ্ধ কাঁপছিল। কিন্তু ভূতটা এবার নতুন ফন্দি আবিষ্কার করেছে। তার পায়ে হাঁটা বন্ধ হয়ে গিয়েছে। বিশু বড় বড় চোখ করে দেখল প্রকাণ্ড একটা অন্ধকারের পোটলা গড়াতে গড়াতে তার দিকে এগিয়ে আসছে। এক পাক গড়াচ্ছে আর একবার আও বলে চেঁচিয়ে উঠছে। ভূত যে আবার অমন অদ্ভুত হতে পারে তা বিশু কোনোদিনও ভাবেনি। আমবাগানের সেইখানটা পাহাড়ের মতো গড়িয়ে নেমেছে। কাজেই ভূতটা একেবারে চাকার মতো তাড়াতাড়ি নেমে আসতে লাগলো। বিশু দেখল এবার আর ভূতের হাত থেকে নিস্তার নেই, কারণ ভূতের মতো অত জোরে সে ছুটে পালাতে পারবে না। অগত্যা বিশু তার শেষ সম্বল লণ্ঠনটা তুলে ভূতকে লক্ষ্য করে খুব জোরে ছুঁড়ে মারল। কিন্তু কি আশ্চর্য, লণ্ঠনের ঘা খেয়ে ভূতটা আর কিছু না বলে ও বাবা ভূতে মেরে ফেললো গো বলে খুব কেঁদে উঠল। বিশু হতভম্ব হয়ে গেল। এতক্ষণে তার মনের মধ্যে একটা সন্দেহ হলো, ভূতের গলার স্বরটা যেন কেমন নিতুর মতন। আচ্ছা, রামে মারলেও মারবে, রাবণে মারলেও মারবে, যক্ষী পিছনে লাগলে কেউ বাঁচাতে পারবে না। একবার কাছে গিয়ে দেখাই যাক না সত্যিই নিতু কিনা। বিশু ছুটে ভূতটার কাছে গেল। কিন্তু সে আরো জোরে কাঁদতে আরম্ভ করেছে। ওগো যক্ষী মশাই, দোহাই তোমার, আমায় মেরো না, আমি তোমার কিচ্ছু করিনি, শুধু নিজের বাড়ি যাচ্ছি। বিশু ভাবল এ তো ভালো আপদ হলো দেখছি। আমি মরছিলাম যক্ষীর ভয়ে আর বাঁদরটা আমাকেই যক্ষী ঠাউরালো। সে অন্ধকারে হাতড়ে ভয়ে ভয়ে ভূতের গায়ে হাত দিয়ে বলল, ওরে নিতে, ভূত নয় রে বাঁদর, আমি বিশু, তোমার দাদা। নিতু বলল, যক্ষী মশাই, তুমি বুঝি জাদুবিদ্যা শিখেছিলে? ইচ্ছে হতেই অমনি আমার দাদা সেজে বসলে? দোহাই, আমায় খেও না। বিশু তার মাথায় একটা চাটি দিয়ে বলল, ফের যক্ষী যক্ষী করবি তো চাটিতে মাথার তালু উড়িয়ে দেব। তোকে কে বলেছে আমি যক্ষী? নিতু এইবার কোনো রকমে উঠে বসে বলল, বাবা, অত বড় মাথা নিয়ে অন্ধকার আমবাগানে ভূত ছাড়া কি মানুষ বেড়ায়? তাছাড়া আলোটা যে যক্ষীর বাতির মতো একবার নিভছিল আর একবার জ্বলছিল। বিশু বলল, ভূত পাছে আমায় দেখে ফেলে, এই ভয়ে আমি আলোটা থেকে থেকে আড়াল করছিলাম। তোর আলোটা তো থেকে থেকে নিভে যাচ্ছিল, আমার মোটে আলোই ছিল না। একটা মোমবাতি পকেটে ছিল, খানিক জ্বলেই নিভে গেল। তা গাছের গোড়ায় বসে বসে বারবার দেশলাই জেলে সেটাকে জ্বালাতে চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই শেষ পর্যন্ত পারলাম না। হাওয়াতে বটগাছের ঝুড়িগুলো দুলছিল, পাতা নড়ছিল,
সে মহা মুশকিল। বিশু বলল, তাই দেখে আমি ভাবলাম যক্ষী বুঝি জটা নাড়ছে। ঢের নেমন্তন্ন খাওয়া হয়েছে বাবা, চল এবার দুজনে বাড়ি পালাই। মা তার একজোড়া ভূতকে দেখে খুব খুশি হবেন। আজকের গল্প এখানেই শেষ হলো। গল্পটি তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো। এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা আরও নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।